আচ্ছা, শ্রুতি বিয়ের পরে মেয়েদের বাচ্চা হয় কি করে? বাসর ঘরে সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন একটা কথা শুনে যেন আকাশ থেকে পড়লেও প্রতিশ্রুতি। এটা কার সাথে বাবা মা বিয়ে দিয়েছে ওকে। কি হলো, কথা বলছো না কেন? তুমি রাগ করলে নাকি? না, রাগ করার কি আছে? আমি রাগ করব কেন? নিজের সর্বশক্তি কাজে লাগিয়ে চরম অনিচ্ছা সত্ত্বেও একটা মুচকি হাসলো প্রতিশ্রুতি। তাহলে বলো না, কিভাবে হয় মেয়েদের বাচ্চা? এই প্রশ্নের উত্তর কি দেবে প্রতিশ্রুতি? আচ্ছা, প্রথম ওর সাথে মজা করছে না তো? দেখতে ভীষণ সহজ সরল ইনোসেন্ট, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না এমন টাইপের ছেলে সে। ওর সরল্য আর সততা দেখেই বাবা মা সম্বন্ধটা করে। কিন্তু সরল বলে কোনো মানুষ এতটা সরল হতে পারে যে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের মানে বোঝে না? এটাও কি এ যুগে সম্ভব? স্ত্রীর সাথে মজা করার মতো মানুষ নয় প্রথম, এটা খুব ভালো করেই জানে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি লক্ষ্য করছে ওর স্বামীর হাত কাঁপছে। কি হলো, আপনার হাত কাঁপছে কেন? আপনি কি কোনোভাবে ভয় পেয়ে আছেন? না না, ভয় পাবো কেন? এটা আমার অনেক আগের একটা রোগ বলতে পারেন। রোগ? কিসের রোগ? মেয়েদের কাছাকাছি গেলেই কেন জানি না হাত পা কাঁপে আমার। জানি না কেমন হয় এটা। কেন, আগেও কাছাকাছি গিয়েছিলেন নাকি কোনো মেয়ের? কাছে আসবেই না বা কেন? এমন গুড লুকিং পুরুষের কাছাকাছি মেয়েরা না এসে থাকতে পারে না। ওর সরল ইনোসেন্ট চেহারার ভেতরে একটা দারুণ হট ভাব কাজ করে। আরে না, কি যে বলো না তুমি। তবে অনেকেই কাছে আসতে চেয়েছিল, কিন্তু আমার দুরবস্থা দেখে তারা নিজেরাই পালিয়ে যায়। এত দুঃখের মাঝে স্বামীর গামবাটের মতো কথা শুনে হাসি পাচ্ছে প্রতিশ্রুতির। ও তাই? আচ্ছা, আপনি সত্যিই জানেন না কিভাবে বাচ্চা হয়? না, জানি না। এই যে ধরুন আমার বিয়ে হয়েছে আপনার সাথে, এখন কিছুদিন পরে আমিও কোনো বাচ্চার মা হব, কিন্তু সেটা এমনি এমনি তো হবে না। তার জন্য আপনাকে সাহায্য করতে হবে আমায়। লজ্জা শরমের মাথা খেয়ে কথাটা বলেই ফেলল শ্রুতি। এমনিতেই ও লাজুক প্রকৃতির মেয়ে নয় মোটেও। সাহায্য? কি রকম সাহায্য? শ্রুতি ওর স্বামীর আরো কাছে গেল, তারপর ওর সাদা শার্টের বোতামের উপরে হাত দেয়। আগে এটাকে খুলতে হবে। কেন এটা খুলতে হবে কেন? আগে খুলুন না, আমি যা বলবো এখন চুপচাপ তাই করবেন, আর কোনো কথা নয়। প্রথম তার শরীরের উপর থেকে শার্ট আর কালো ব্লেজারটা খুলে নিল। শ্রুতি তাকে একটা টান মেরে নিজের উপরে ফেলে দিল। মুহূর্তেই হক ছুটিয়ে উঠল প্রথম। এটা কি করছো তুমি? খুব লজ্জা করছে তাই না? আচ্ছা, নিজের চোখ দুটো বন্ধ করুন, তবে আর লজ্জা করবে না। এই বলে শ্রুতি প্রথমে জিন্সের বেল্টের উপরে হাত দিল। বেল্টটা খুলে নিলে সে ওর হাতের স্পর্শে সাপের মতো মোচড়াতে লাগলো প্রথম। এরপরে জিন্সটা নিচের টান দিয়ে খোলার চেষ্টা করতেই শ্রুতির উপরে এক থেকে লাফ দিয়ে উঠে পড়ল প্রথম। ছি ছি ছি, তোমায় ভালো মেয়ে মনে করেছিলাম আমি। কি অসভ্যতা করছো তুমি? আমার জামা কাপড় খুলে কি করতে চাইছো এসব? আমি থাকবো না এই ঘরে। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম। শ্রুতি ওর চলে যাওয়া থেকে চেয়ে রইল। এমনিতেও ও সারাটা দিন ভীষণ ঝামেলার ভিতরে পার হয়েছে। প্রচুর ঘুম পাচ্ছে তার। একরাশ হতাশা আর ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ল সে। স্বামীর জন্য আর অপেক্ষা করলো না। আর অপেক্ষা করবেই বা কি হবে? এমন হাবাগোবা মানুষের সাথে বাবা মা বিয়ে দিয়েছে ওর। না জানি ভাগ্যে কি আছে। সকালবেলা ঘুম ভাঙতেই দেখতে পায় প্রথম বিছানায় নেই। ভাবলো হয়তো সে আগেই উঠে গেছে। হঠাৎই বিছানার উপরে রাখা টিভির রিমোট উপরে চাপ পড়তেই টিভিটা অন হয়ে গেল। নিউজ চ্যানেলে একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। ঘটনাটা হলো, একটা মেয়েকে গত রাতে ধর্ষণ করা হয়েছে। আর সেটা কোনো সিরিয়াল রেপিস্টের কাজ, যে কিনা প্রতি রাতে সবার আড়ালে মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে। পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিশ পায়নি, কিন্তু এইবার সেই সিরিয়াল রেপিস্টের শনাক্ত করা যাবে হয়তো, কারণ মেয়েটার লাশের পাশেই একটা ঘড়ি পাওয়া গেছে। পুলিশের ধারণা এটা ওই রেপিস্টেরই ঘড়ি। জুম ক্যামেরায় ঘড়িটা দেখানো হচ্ছে। প্রতিশ্রুতি অবাক হয়ে গেল ঘড়িটা দেখে। হে খোদা, এটা কি দেখছি আমি? এই ঘড়িটাই তো গতকালকে প্রথমে হাতে দেখেছি আমি। তবে কি ও? না না, সেটা কি করে সম্ভব? নিজেকে নিজে প্রশ্ন করে প্রতিশ্রুতি। না না, এসব কি ভাবছি আমি? একটা ঘড়ি কিছুতেই সবকিছুর প্রমাণ হতে পারে না। দেখতে একই রকম অনেকগুলো ঘড়ি থাকতেই পারে। ওটা অন্য কারোর হবে হয়তো,
কিন্তু প্রশ্ন হলো প্রথম গেল কোথায়? সেই রাতে যে রুম থেকে চলে গিয়েছিল, তারপর ঘুমিয়ে পড়ে প্রতিশ্রুতি। পরে প্রথম এসেছিল কিনা, নাকি কোথায় ছিল, এখন কোথায় আছে কিছুই জানে না সে। যাই হোক না কেন, রুম থেকে বেরিয়ে পড়ল প্রতিশ্রুতি। তারপর গোসল সারার জন্য বাথরুম থেকে গেল। এমনিতেই যদি ও সকাল সকাল গোসল করার মতো কিছুই ঘটেনি রাতে, গোসল সেরে এসে কিছুক্ষণ পরে সে বেডরুমে উপস্থিত হলো। এসে দেখে ভেতরে প্রথম দাঁড়িয়ে আছে। হঠাৎই তাকে দেখে বেশ অবাক হলো প্রতিশ্রুতি। কি ব্যাপার, সারা রাত কোথায় ছিলেন আপনি? বাইরে ছিলাম। বাইরে ছিলেন সেটা আমিও জানি, কিন্তু সেই বাইরেটা কোথায়? মায়ের ঘরে ছিলাম, তার সাথে ঘুমিয়েছি। আপনি এখনো মায়ের কাছে ঘুমান? কেন ঘুমাই তো, কাল আপনি যে অসভ্যতা করলেন আমার সাথে, তারপরেও আপনার সাথে রাত কাটাতাম কি করে? আমি অসভ্যতা করছি আপনার সাথে? তা নয় তো কি, আমি একটা পুরুষ মানুষ, আপনি মহিলা, আপনার সাথে জামা কাপড় খুলবো কেন আমি? সত্যি আপনি না বড্ড অসভ্য আছেন। ও গড, এ কে রে? এই ছেলে এখনো নাকি মায়ের কাছে ঘুমায়। সে ঠিক আছে, ঘুমাতেই পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বোঝে না। বাবা মা এটা কার সাথে বিয়ে দিল আমায়? একদিন এর সাথে কাটাতে না কাটাতে এই লাইফটাই হেল করে দিল একেবারে। মনে মনে ভাবল প্রতিশ্রুতি। আচ্ছা শোনো, আমার ওয়ালেটটা দাও। ওয়ালেট কোথায় আছে? ওই ড্রয়ারে। আর এই নাও চাবি। আর হ্যাঁ, চাবিটা এখন থেকে তোমার কাছেই রেখো। প্রথমে হাত থেকে চাবিটা নিয়ে ড্রয়ারে খুলল প্রতিশ্রুতি। তারপর তাকে ওয়ালেটটা বের করে দিল। চাবিটা রেখে রুম থেকে হনন করে বেরিয়ে যায় প্রথম। হঠাৎই ড্রয়ারের ভেতরে একটা জিনিস দেখে চোখ আটকে গেল প্রতিশ্রুতি। জিনিসটাকে উঠিয়ে চোখের সামনে ধরল। একটা ভাঙা চশমা। চশমাটার এক প্রান্ত ভেঙে আছে। এমনিতেই সব ঠিকই আছে, শুধু একটা ফ্রেমে গ্লাস নেই, জায়গাটা ফাঁকা। একটা বিষয়ে বেশ খটকা লাগতে লাগলো প্রতিশ্রুতির। আজ থেকে 3 বছর আগের কোনো এক রাতের ঘটনা প্রতিশ্রুতির জীবনে সব থেকে ভয়ানক অধ্যায় রচিত হয় সেই রাতে, যা মনে পড়লে আজও তার শরীর শিউরে ওঠে। সেই রাতে এক অজ্ঞাত নামা ব্যক্তির হাতে ধর্ষণ হয় প্রতিশ্রুতি। সে ঘটনা ওর জীবনের মোড়ই পাল্টে দিয়েছিল। ওর শ্বশুরবাড়ির লোক সে ব্যাপারে কিছুই জানে না, তাদের জানতে দেওয়াও হয়নি। কিন্তু সেই দিন ধর্ষণের সাথে চশমার কি সম্পর্ক, চলুন জেনে নেওয়া যাক। তখন রাত প্রায় 8টা। স্কুল থেকে বাড়ি না ফিরে নিজের এক আত্মীয়কে দেখে হসপিটালে যায় প্রতিশ্রুতি। হসপিটাল থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাসের উদ্দেশ্যে গাড়ি খুঁজতে থাকে সে। প্রায় আধা ঘন্টা পর হয়ে যায়, কোনো গাড়ি পাওয়া গেল না। হঠাৎই একটা ট্যাক্সি পাওয়া গেল। উৎসাহে ড্রাইভারকে ভাড়া পর্যন্ত জিজ্ঞেস না করে ট্যাক্সিতে উঠে পড়ে প্রতিশ্রুতি। লক্ষ্য করল গাড়ির ভেতরে আরও একজন লোক বসে আছে। বলে রাখি, তখন শীতকাল ছিল। লোকটা একটা কোট আর ক্যাপ পরিহিত, এমনভাবে তার মুখমণ্ডল ঢাকা ছিল যে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছিল না। ড্রাইভার আপন করে তার গাড়ি চালাচ্ছিল। লোকটার সাথে বসতে ভীষণ অস্বস্তি ফিল হচ্ছিল প্রতিশ্রুতির, কিন্তু তখন করার কিছুই ছিল না। এক পর্যায়ে সেই লোকটা এসে তার পাশেই বসলো। প্রতিশ্রুতি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই লোকটা একটা রুমাল বের করে তার মুখের সামনে ধরল। তারপর আর কিচ্ছু মনে নেই। ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ হয়ে আসে। যখন চোখ খুলল, নিজেকে একটা অন্ধকার ঘরের ভেতরে আবিষ্কার করলো প্রতিশ্রুতি। কেউ আগে থেকেই চোখ দুটো বেঁধে দিয়েছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। তবে এইটুকু বুঝতে পারছি সে একটা বিছানার উপরে আছে। নিশ্চয়ই জায়গাটা কোনো ঘরের রুমের ভেতর হবে। কেউ আছো? কে নিয়ে আসলো আমাকে এখানে? কেউ আছো? চারপাশ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কেউ আছো কি? হঠাৎই মনে হলো কেউ একটা যেন ঢুকলো ঘরের ভেতরে। দরজাটা বন্ধ করার একটা আওয়াজ আসলো। তারপর সে ধীরে ধীরে বিছানার ওপরে উঠল। অন্ধকারে কিছুই দেখতে না পেয়ে হাত হাতড়াতে লাগলো। একটা উন্মুক্ত শরীরের স্পর্শ পেল তার হাত, এবং সে একজন পুরুষ। প্রতিশ্রুতি ভীষণ ভয় পেয়ে যায়। কে আপনি? আমায় কেন নিয়ে এসেছেন এখানে? কি চান? লোকটা কোনো উত্তর না দিল। প্রতিশ্রুতিকে ধাক্কা মেরে বিছানার উপরে শুইয়ে দিল। তারপর ওর ওপরে উঠে পড়ে। নিজের সর্বশক্তি দিয়ে তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে প্রতিশ্রুতি, কিন্তু কোনো লাভ হলো না। এক পর্যায়ে বুঝতে পারল সে ধর্ষণ হচ্ছে লোকটার হাতে।
মনে হচ্ছিল যেন লোকটা একটা ধারালো ছুরি দিয়ে তার দেহটা কেটে টুকরো টুকরো করে ফেলছে। এমন অসহ্য যন্ত্রণা আগে কখনোই সে অনুভব করেনি। প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো প্রতিশ্রুতি। সেই অজ্ঞাতনামা ব্যক্তির অমানবিক হিংস্র থাবা সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ছাড়ুন আমায়, এবার ছেড়ে দিন দয়া করে প্লিজ। মরে যাব, আমি আর সহ্য করতে পারছি না। কেঁদে কেঁদে অনুরোধ করতে থাকে লোকটা। ওর কথায় কর্ণপাত করলো না সে তার নিজের শরীরের চাহিদার শেষ বিন্দু পর্যন্ত মিটিয়ে প্রতিশ্রুতিকে ছেড়ে দিল। তারপর চোখের বাঁধনটা খুলে দিয়ে দ্রুত বাইরে চলে যায়। চোখ মেলে কোনো ক্রমে বিছানার উপরে উঠে বসলো প্রতিশ্রুতি। ওর সারা শরীর যেন অবশ হয়ে আছে। বিছানার চাদরের উপরে রক্তের দাগ স্পষ্ট। একটু পরেই পাশেই একটা চশমার ভাঙা অংশ চোখে পড়ে প্রতিশ্রুতি। লোকটার সাথে হাতাহাতি করার সময় চশমার ফ্রেম থেকে একটা গ্লাস আলাদা হয়ে গিয়েছিল। সেটা এখন মনে করতে পারছে না প্রতিশ্রুতি। প্রথমেই ড্রয়ারের পাওয়া চশমার ভাঙা অংশটা যেন সেই রাতের বিছানায় পড়ে থাকা চশমাটার অংশ বিশেষ। আকস্মিক নিজের মনটা এক অজানা ভয়ে কেঁপে উঠল প্রতিশ্রুতির। এরপর রাতে ওই ঘরে থেকে প্রতিশ্রুতিকে উদ্ধার করা হয়। পুলিশ অনেক খুঁজে তদন্ত চালিয়েও ধর্ষকের সন্ধান পেল না। জীবনের কালো অধ্যায় ধীরে ধীরে মুছে যেতে থাকে প্রতিশ্রুতির জীবন থেকে। কিন্তু আজকে আবারও সেই স্মৃতি যেন মাথাচাড়া দিয়ে উঠল তার। এই প্রথমের ভেতরে কিছু একটা তো নিশ্চয়ই চলছে, নয়তো একটা পূর্ণবয়স্ক মানুষ সে কিনা শারীরিক সম্পর্কের মানে বোঝে না। এও হয়, এমনটাও তো হতে পারে ও সবটা জানে, সবটা বোঝে, শুধু একটা মুখোশ পরে আছে। কিন্তু কেউ কোনো কারণ ছাড়াই এরকম একটা বোকা হাপা গোবা সেজে কেন থাকতে যাবে? তবে কি সেদিনের সেই ধর্ষণ আর আজকের টিভিতে দেখা ঘটনার সাথে কোনো যোগাযোগ আছে প্রথমের? না, আর কিছুই ভাবতে পারছে না প্রতিশ্রুতি। যে যতই এই বিষয়টা নিয়ে ভাবতে যাচ্ছে মাথাটা ক্রমাগত ভারী হয়ে আসছে তার। সেই রাতের ব্যক্তি যদি প্রথম হয়ে থাকে তবে তো তার চেনার কথা প্রতিশ্রুতিকে। সব কিছু যেন ওকে ও বিয়ে করতে গেল না। নিজের স্বামীর বিষয়ে অহেতুক চিন্তা করছে প্রতিশ্রুতি। দু একটা ঠুনকো আন্দাজি প্রমাণের জন্য নিজের সহজ সরল স্বামীকে সন্দেহ করাটা চরম অন্যায় হচ্ছে তার। ড্রয়ারটা খুলে ভেতরের জিনিসগুলো ভালো করে দেখতে থাকে প্রতিশ্রুতি। সেইভাবে দেখার মতো কিছুই চোখে পড়ল না। হঠাৎই খুঁজতে খুঁজতে একটা কাগজের খাম চোখে পড়ল তার। খামটা ড্রয়ার থেকে বের করে খুলে দেখতে লাগলো প্রতিশ্রুতি। ভেতরে কতগুলো ছবি বেরিয়ে আসলো। সবগুলোই মেয়েদের ছবি। এদের আগে কখনো দেখেনি প্রতিশ্রুতি। কিন্তু মেয়েদের ছবি ওর স্বামীর ড্রয়ারে এলো কী করে কিছুই বুঝতে পারছে না। ওর জানা মতে প্রথম তেমন কোনো আগ্রহ নেই মেয়েদের ব্যাপারে। তবে ওর কাছে এতগুলো মেয়ের ছবি আসলো কোথা থেকে? এগুলোও নিজে রেখেছে নাকি অন্য কেউ রেখে দিয়েছে কে জানে। একটু পরেই মনে হলো কেউ একটা ওর কাঁধে হাত রাখলো পেছন থেকে। চমকে উঠল প্রতিশ্রুতি। কি ব্যাপার, আপনি আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন? প্রথমে উদ্দেশ্য করে বলল, কেন? আমি আসাতে কি খুব অসুবিধা হলো তোমার? না না, অসুবিধা হবে কেন? আপনার ঘরে আপনি ছাড়া আর কে আসবে? তোমার হাতে কি এগুলো? কি লুকিয়ে রেখেছো? তেমন কিছু না, ড্রয়ারের ভেতরে পেলাম। তুমি আমার অনুমতি ছাড়া ড্রয়ারে হাত দেবে না কখনো। যেগুলো বের করেছো রেখে দাও। এই প্রথমকে রাখতে দেখলো প্রতিশ্রুতি। ওর রাগ করেও জানে সত্যি জানা ছিল ওর। বেশ অবাকই হলো প্রথম এই ব্যবহারে। কি হলো? তাকিয়ে আছো কেন? রাখতে বলছি না? হ্যাঁ হ্যাঁ, রাখছি। প্রতিশ্রুতি ড্রয়ারের ভেতরে চশমা আর কাগজগুলো রেখে দিল। প্রথম একটু স্বাভাবিক হয়ে আগের থেকে। দেখো, সরি, আমি কখনো কারোর ওপরে রাগ করি না। আজ জানি না কেন রাগ হলো আমার। তুমি কিছু মনে করো না। আপনার বউ তো আমি, আপনি শাসন করবেন না তো কে করবে? আমি রাগ কেন করতে যাব? হ্যাঁ, এই বউ বউ বলবে না একদম। ভীষণ লজ্জা লাগে আমার। ন্যাকা এসেছে, লজ্জাবতী নারী। এটা কে জুটেছে কপালে আমার? মনে মনে ভাবতে থাকে প্রতিশ্রুতি। কিছু বললেন? না না না, কিছু বলিনি। আচ্ছা, আপনাকে আমার বউ বলবো না তো কি বলবো আমি? বুঝতে পারছি ভীষণ লজ্জা লাগে আপনার। জানি না কি বলবে। এইভাবে স্বামী বউ একদম বলো না আমার সামনে। এছাড়া যা খুশি দেখো।
এই বলেই ঘর থেকে বেরিয়ে গেল প্রথম। স্বামীর চলে যাবার দিকে চেয়ে একটা হাসি দিল প্রতিশ্রুতি, কিন্তু তার মনে একটা খটকা এখনো রয়ে গেছে। সেটা হলো ছবিগুলো। এই ছবিগুলো কাদের আর এই ঘরেই বা কেন, সেটা আর তার জানা হলো না। এরপর দুপুরবেলা বাবার বাসা থেকে একটা ফোন কল আসে প্রতিশ্রুতির। প্রথমকে বলে প্রথম যেতে চাইল না, তাই বাধ্য হয়েই প্রতিশ্রুতিকে একাই যেতে হলো। যদিও বিকেলেই ফেরার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু নিজের বাড়ি থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো প্রতিশ্রুতি। যদিও ও বাড়ির লোক রাতটা থেকে যেতে বলে, কিন্তু প্রথমের কথা চিন্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। রাত তখন প্রায় 8:30। রাস্তার জ্যামের মাঝে গাড়ি দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতির। অধৈর্য হয়ে চারিদিকে সে চোখ বোলাচ্ছে আর অপেক্ষা করছে কখন জ্যামটা কাটবে। হঠাৎই নিজের চোখে একটা অদ্ভুত আর অসংলগ্ন জিনিস আবিষ্কার করে প্রতিশ্রুতি। রাস্তার বিপরীত পাশে একটা গলির ভিতরে যেন প্রথমকে যেতে দেখল। ওর সাথে 2-3 জন লোক, সবার চেহারা কেমন যেন একটা গুন্ডা গুন্ডা ভাব স্পষ্ট। বিষয়টিকে বোঝার জন্য গাড়ি থেকে একা নেমে পড়ল। তারপর সে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে পাস করতে করতে গলিটার ভেতরে ঢুকলো। এই গল্পের মূল লেখক এখন আইডি নাম প্রদীপ চন্দ্র তিয়াস। কেউ অন্য নাম দিয়ে কপি করার চেষ্টা করলে অনুগ্রহ করে পূর্বক আমাদের আইডিতে যোগাযোগ করে বিষয়টা অবহিত করুন। লোকগুলো খানিকটা দূরে আছে ওদের পালের গোদাকে ঠিক দেখা যাচ্ছে না, কারণ তাকে আড়াল করে পেছনে ছেলেগুলো হেঁটে চলেছে। চুপি চুপি তাদেরকে পিছু করতে থাকে প্রতিশ্রুতি। লোকগুলো চারিদিকে তাকিয়ে একটা বাসার ভেতরে ঢুকে পড়ল। প্রতিশ্রুতি এক দৌড়ে সেই বাসাটার কাছে যায়। বাসার সামনে আধখোলা জানলাটা দিয়ে উকি মারতেই যা দেখতে পেল নিজেকে স্থির রাখতে পারল না প্রতিশ্রুতি। হে সৃষ্টিকর্তা, এটা কি দেখছি আমি? এ তো প্রথম। ও এখানে কি করছে? প্রথমের বেশভূষা সম্পূর্ণ অন্যরকম। সেই ছিমছাম সাদামাটা সহজ সরল প্রথমের সম্পূর্ণ উল্টো, এবং সব কিন্তু গলার স্বর। সেটা তো আর পাল্টানো সম্ভব নয়। প্রতিশ্রুতি স্পষ্ট শুনতে পেল ভেতরে প্রথম কিছু একটা বলছে। এই দৃশ্য দেখে ভয় গা কাঁপতে লাগলো প্রতিশ্রুতি। তার মানে ও যেটা ভাবছে সেটাই সত্যি। ওই সব কিছুর সাথে প্রথমে জড়িয়ে লোকজন চলে আসতে ওই জায়গা থেকে সরে পড়ল প্রতিশ্রুতি, কারণ ও চায় না প্রথম দেখে ফেলুক ওকে বা সন্দেহ করুক। তারপর সোজা নিজের বাসায় চলে আসলো। সারাটা পথ সে কীভাবে জার্নি করেছে এসেছে একমাত্র সেই জানে। বেডরুমের দরজাটা খুলতেই যেন মাথায় বাজ পড়ল তার। প্রথম একটা ম্যাগাজিন হাতে বিছানার উপরে শুয়ে আছে, পাশে একটা চায়ের কাপ। এ কি তুমি? এই তোমার বিকেলে আসা হলো? পরম নিশ্চিন্ত মনে নিজের স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্নের সুরে মারল প্রথম। ওর কথায় খানিকটা অভিমান মাখা। আপনি এখানে? আশ্চর্যের স্বরে প্রশ্ন করল প্রতিশ্রুতি। হ্যাঁ এখানে, না তো কি অন্য কোথাও থাকার কথা ছিল নাকি আমার? না, এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই। বিড়বিড় করে কি বলছো এগুলো? আমি তো বুঝতে পারছি না কিছুই। আর তুমি এভাবে আমতা আমতা করছোই বা কেন? আপনি কখন আসলেন ঘরে? কখন আসলাম মানে কি? আমি তো সন্ধ্যা থেকে বাসায় আছি। তুমি আসতে লেট করছো বলে ভীষণ টেনশন হচ্ছিল। ইভেন ফোনও করেছি কয়েকবার, দেখো রিসিভ করনি তুমি। প্রতিশ্রুতির মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। একটু আগেই নিজের চোখে প্রথমকে দেখে এসেছে সে, এখন কিনা প্রথম দিব্যি বসে আছে ওর সামনে। সব থেকে বড় কথা, প্রথমের ব্যবহার দ্বারা বিন্দু মাত্র মনে হচ্ছে না ও কিছু একটা লুকোচ্ছে। সেই রকম কিছু হলে ওর চোখে মুখে সেই ছাপ স্পষ্ট ফুটে উঠত। প্রথম যদি এখানেই থাকে তবে ওইখানে কে ছিল? না, বাড়ির অন্য কারোর সাথে কথা বলতে হবে এই বিষয়ে, নয়তো আজকে আর পেটের ভাত হজম হচ্ছে না প্রতিশ্রুতির। বেডরুম থেকে বেরিয়ে গেল সে। তারপর ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমের প্রথমে ছোট ভাই সার্থক বসে টিভি দেখছে। ভাবিকে হনন করে আসতে দেখে উঠে দাঁড়ালো সে। কি হয়েছে ভাবি? সব কিছু ঠিক আছে তো? তোমার আসতে এত রাত হলো কেন? সেসব কথা পরে হবে, আগে তুমি আমার একটা কথার উত্তর দাও ভাই। কথা? কি কথা বলো? আজ সন্ধ্যা থেকেই তো বাসায় আছো তুমি, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? আচ্ছা, তোমার ভাইয়া কি কোথাও বেরিয়েছিল সন্ধ্যার পরে বা তারও আগে? প্রতিশ্রুতির কথা শুনে হো হো করে হাসতে থাকে সার্থক। কি হলো, তুমি হাসছো কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি? হা হা হা, সরি। হ্যাঁ, কি বললে তুমি?
ভাইয়া সন্ধ্যার পরে বাসা থেকে বেরোবে? ওর ব্যাপারে কিছুই জানো না এখনো তুমি ভাবি? কি জানি না আমি। ও হলো একটা ভিতর হাড্ডি। সন্ধ্যার পরে বাথরুমে যেতে পর্যন্ত মানুষ লাগে ওর। একা একা যেতে পারে না। বাসা থেকে বের হওয়া তো দুঃস্বপ্ন। বুঝেছি। আজকে বেরিয়েছিল কিনা বলো। না, আমি তো দেখি সন্ধ্যার পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেইছিল। আমি 2 মিনিট আগে চা দিয়ে আসলাম। ও তাই? আচ্ছা, তুমি এই প্রশ্ন কেন করছো সেটা তো বললে না। ভাইয়াকে বাইরে দেখছিলে নাকি? কিছু না, তুমি টিভি দেখো, আমি আসছি। আর আমি যেগুলো জিজ্ঞেস করেছি তোমার ভাইয়ের সাথে শেয়ার করো না আবার। আচ্ছা, বলবো না। সার্থক আবার টিভি দেখার মনোনিবেশ করে। প্রতিশ্রুতি সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। পরদিন সকালবেলা টিভি খুলতেই আরও একটা ব্রেকিং নিউজ, আবারও একটা পরিকল্পিত ধর্ষণ এবং খুন। যদিও এবার অপরাধীর থেকে কোনো ক্লু শনাক্ত করা যায়নি। সব থেকে অবাক করা ব্যাপার, ধর্ষণটা সেই জায়গায় হয়েছে যেখানে প্রথমকে গতকাল রাতেই দেখেছিল প্রতিশ্রুতি। সেই জায়গায় গত রাতে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশের ধারণা এটা ওই সিরিয়াল রেপিস্টের কাজ। হন্য হয়ে পুলিশ খুঁজছে তাকে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। অপরাধী এত পরিকল্পিত আর সূক্ষ্মভাবে কাজগুলো করছে, পুলিশ তার পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না। প্রথম খুন খারাপই, রক্তারক্তি, ধর্ষণ এগুলো সহ্য করতে না পেরে প্রতিশ্রুতি লক্ষ্য করলো টিভি নিউজ দেখে ভীষণ ভয় পেয়ে আছে সে। এমন একটা মানুষ ধর্ষণের মতো কাজ করতে, এটা সত্যি বাস্তব, অবাস্তব আর অবিশ্বাস্য। বিকেলবেলা বাড়ির ছাদে বসে আছে প্রতিশ্রুতি। একা বসে বসে পুরো দিনের ঘটনাগুলোর কথা ভাবছে সে। হঠাৎই নিচের দিকে চোখ পড়তেই দেখে প্রায় প্রথম গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে রাস্তার সামনে এসে দাঁড়ালো। তারপর চারিদিকটা ভালো করে তাকাতে থাকে। ওর আচরণ বড্ড সন্দেহজনক মনে হচ্ছে প্রতিশ্রুতির কাছে। কেমন জানি একটা আতঙ্ক বা লুকোচুরি ভাব দিয়ে দাঁড়িয়ে আছে সে ওর স্বামী। চারদিকটা চোরের মতো ওইভাবে তাকিয়েই বা দেখছে কেন? কি করছে ব্যাপারটা দেখতে হয়। এই ভেবে প্রতিশ্রুতি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। তারপর লিফট করে সোজা গ্রাউন্ড ফ্লোরে। ওর চোখের সামনে থেকে প্রথম একটা ক্যাবে উঠে পড়ল। তারপর ড্রাইভারকে নির্দেশ করে সে এগিয়ে যায় সামনে। না, কিছু তো একটা হচ্ছে। আমার এক্ষুনি প্রথম কি পিছু করতে হবে, দেখতে হবে ও ঠিক কোথায় যাচ্ছে আর কি করতে চাইছে। এখন আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। মনে মনে ভাবল প্রতিশ্রুতি। তারপর সে একটা ট্যাক্সি করে প্রথমকে ফলো করতে থাকে। রাস্তার গাড়ির সংখ্যা কম ছিল বলে খুব সহজেই প্রথমকে ফলো করা যাচ্ছিল, নয়তো এতক্ষণে হয়তো গাড়ির ভিড়ে হারিয়ে ফেলতে হতো। হঠাৎই মনে হলো প্রথম গাড়িটা থেমে গেল। কাছে এসে দেখলো সত্যিই তাই। গাড়ি থামিয়ে প্রথমে একটা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো। ঢোকার আগে চারপাশটা তাকিয়ে নিল সে। এই দৃশ্য দেখে প্রতিশ্রুতি তার গাড়ি থামিয়ে বিল্ডিংটার সামনে এসে দাঁড়ায়। সে ভাবছে এখন তার ভেতরে যাওয়া ঠিক হবে কিনা। কি করব বুঝতে পারছি না। ভেতরে যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে ভেতরে কি হচ্ছে জানবো কি করে? আর প্রথম ওই বা লুকিয়ে একা একা এমন একটা ফাঁকা জায়গায় কেন আসলো জানতে হবে আমায়। নিজের মন থেকে অনুমতি নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো প্রতিশ্রুতি। বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি। ভেতরে তেমন লোকজন আছে বলেও মনে হচ্ছে না। এমন একটা জায়গায় প্রথমের কি বা কাজ মাথাতেই ঢুকছে না প্রতিশ্রুতি। ধীর স্বর্ণপর্ণে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো প্রতিশ্রুতি। কোথাও প্রথমকে দেখা যাচ্ছে না, তবে এই বিল্ডিংয়ের ভেতরেই ঢুকেছে এটা নিশ্চিত। হঠাৎই একটা পায়ের আওয়াজ ভেসে আসলো প্রতিশ্রুতির ভেতর থেকে। আচমকা ভয়ে আটকে উঠল সে। পেছনে তাকাতে যাবে ঠিক তখনই পেছন থেকে তার মাথায় সৎ জোরে আঘাত করলো। মুহূর্তেই একটা অস্ফুট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল প্রতিশ্রুতি। চোখ মেলেই নিজেকে একটা রুমের ভেতরে আবিষ্কার করলো প্রতিশ্রুতি। মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার, তবে জায়গাটা ভীষণ পরিচিত মনে হলো তার কাছে। মনে হচ্ছে আগেও যেন এই জায়গাতে এসেছে ও, কিন্তু এই অবস্থায় ঠিক মনে করতে পারছে না। একটু পরে ঘরের ভেতরে কেউ এসে ঢুকলো। লোকটাকে দেখেই মুহূর্তেই চমকে উঠল প্রতিশ্রুতি। এ কি তুমি? আমি তোমার বাড়িতে এলাম কি করে? তার আগে বলো, ওই বিল্ডিং এ কি কাজ ছিল তোমার? আর কারা ছিল ওরা? কেউ একটা তোমার মাথায় আঘাত করে ফেলে রেখে দিয়েছিল। ক্রমে ক্রমে সব কিছু মনে পড়তে থাকে প্রতিশ্রুতির। প্রথমকে ফলো করতে করতে সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছানো, তাকে খুঁজতে থাকা, তারপরে পেছন থেকে কারোর দ্বারা মাথায় আঘাত, সব কিছু পরিষ্কার হতে থাকে প্রতিশ্রুতির কাছে।
কি হলো, কোনো কথা বলছো না যে? কি বলবো আর আমি? আচ্ছা, তুমি আমায় বাঁচিয়ে এনেছো, তাই না? আচ্ছা, তুমি ওই জায়গাটায় কি করে পৌঁছালে? কি করে পৌঁছালাম মানে? আমি ওইখানেই ছিলাম। তুমি তো আমার পেশাটা জানো, নাকি আমার সাথে সাথে সেটাও ভুলে গেছো? আমি তোমাকে আজও ভুলিনি নির্জন। আর তুমি যে একজন ইঞ্জিনিয়ার সেটাও ভুলিনি। বাহ, ধন্য হলাম তোমার মুখে নিজের নামটা উচ্চারিত হতে শুনে। ইনসাল্ট করছো আমায়? তোমায় ইনসাল্ট করার স্পর্ধা আছে আমার। তবে কি অভিমান করছো আমার উপরে? অভিমান? কারো ওপর অভিমান করার জন্য অধিকারবোধের প্রয়োজন হয় শ্রুতি। আমার কি অধিকার আছে তোমার ওপর অভিমান করার? আমি এখন কে হই তোমার? আজ হয়তো অধিকার নেই, কিন্তু একদিন তো ছিল। ও, ছিল বলছো? তাও ভালো, এখন পর্যন্ত সবকিছু ভুলে যাওনি, মনে রেখেছো। একদম মজা করো না আমার সাথে, প্লিজ। ওকে, সরি। বাই দ্য ওয়ে, তুমি তো এখনো বললে না ওই বিল্ডিং এ কেন গেলে তুমি? আর ওরা কারা ছিল তোমায় আঘাত করে ওভাবে? আমি জানি ওরা কারা ছিল। হ্যাঁ, জানো না, কিন্তু একটা তো আন্দাজ করতে পারো নাকি? দেখো, আমি বিল্ডিংটা দেখার কাজেই আজকে গিয়েছিলাম ওইখানে। গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছো, আর 2 বা 3 জন লোক বেরিয়ে যায় সেখান থেকে। তোমার দিকে অ্যাটেনশন দেওয়ার কারণে ওদেরকে ধরতে পারলাম না। নির্জন প্রতিশ্রুতির প্রাক্তন প্রেমিক। ওদের একসময় দুজন দুজনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল, কিন্তু বিধি কেন কোন কারণে সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রতিশ্রুতি আজ অন্য ঘরের বউ। সে কি করে নির্জনের কাছে নিজের স্বামীর উপরে সন্দেহ কথা বলবে? সেটা মোটেও সমীচীন হবে না। তবে ওই বিল্ডিংয়ের প্রথম ছিল এটা তো নিশ্চিত। প্রতিশ্রুতিকে আঘাত কে করলো, আর আঘাতে যখন করলো সেটা প্রথমের কোনোভাবে চোখে পড়ল না কেন? চোখ পড়লেও আজ আর এই মুহূর্তে নিজের প্রাক্তন প্রেমিকার ঘরে শুয়ে থাকতে হতো না প্রতিশ্রুতিকে। তুমি কি কিছু ভাবছো শ্রুতি? আচ্ছা, হতে পারে তোমার কোনো প্রাইভেট বিষয়। আমি আর প্রশ্ন করে বিব্রত করতে চাইছি না তোমায়। আমি শুধু চাই তুমি সুস্থ থাকো আর ভালো থাকো। একটা প্রশ্ন করি তোমায়, কিছু মনে করো না। বলো। বিয়ে করনি নাকি এখনো সিঙ্গেল? বিয়ে? আসলে শ্রুতি, কি মনে হয় জানো, আমার ভাগ্যে সংসার করা নেই। যদি থাকতো আজকে। কি থেমে গেলে কেন? কি আজকে? না, কিছু না। আমার মনে হয় তোমার এখন বেরোনো উচিত। জানি যেতে হয়তো কষ্ট হবে, তাও যেতে হবে। তুমি আমায় পৌঁছে দেবে একটু? তোমার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে তোমার স্বামী, আমাদের একসাথে দেখলে মাইন্ড করবে না তো আবার? না, এটা সেরকম মানুষ নয়, কেউ কিছু মনে করবে না। আচ্ছা চলো, দেখা যাক কি হয়। সৃজন সত্যি খুব ভালো মনের মানুষ। প্রতিশ্রুতি ভাবতেও পারেনি ও বিয়ের পরেও এতটা ভালো ব্যবহার করবে ওর সাথে। তাও আজকে এক প্রকার জীবন বাঁচালো। প্রতিশ্রুতি সৃজনের সাথে বাইরে বেরিয়ে পড়ল। ওরা দুজন একটা ট্যাক্সি নেয়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টা খানেক লাগলো। নির্জন যদিও বাসা পর্যন্ত গেল না, রাস্তার মোড়েই ছেড়ে দিয়ে আসলো প্রতিশ্রুতিকে। মাথায় ব্যান্ডেজ নিয়ে বাসায় ঢুকলো প্রতিশ্রুতি। প্রথম নিজের স্ত্রীকে আহত অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গেল। শ্রুতি, কি হয়েছে তোমার? তুমি আঘাত পেলে কি করে? এবার সত্যি সত্যি আর নিজেকে সামলে রাখতে পারল না প্রতিশ্রুতি। আমার কি হয়েছে না হয়েছে সেটা আপনার না জানলেও চলবে। তার আগে বলুন, আপনি আজকে বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? এ কি হলো? তুমি এভাবে রেগে কথা বলছো কেন? আমি কোথায় গিয়েছিলাম মানে? আমি স্পষ্ট দেখেছি আপনাকে বাসা থেকে বেরিয়ে যেতে। মিথ্যা বলার চেষ্টা একদম করবেন না। আমি কোথাও যাইনি শ্রুতি, বিশ্বাস করো আমায়। আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে বলবে? প্রথমের সাথে এখন এরকম ভাবে কথা বলা সত্যিই ঠিক হচ্ছে না। মাথা গরম করে ভুলভাল স্টেপ নিলে বিপদ আরো বাড়বে। এর থেকে যা করার ঠান্ডা মাথায় সংযত হয়ে করাটাই উত্তম। এই ভেবে নিজেকে শান্ত করলো প্রতিশ্রুতি। না, কিচ্ছু হয়নি, আমি আছি। কিছু হয়নি মানে? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আগে এক গ্লাস পানি আনুন আমার জন্য, প্লিজ। খুব তেষ্টা পেয়েছে। প্রথমে কিছু নিয়ে ছুটে যায় পানি আনার জন্য। প্রতিশ্রুতি প্রথমকে যতই দেখতে ততই অবাক হচ্ছে। কতটা কেয়ারিং ও! স্ত্রীকে আহত অবস্থায় দেখে ওর চেহারাটাই বদলে গিয়েছে একেবারে, যেন নিজের সবটুকু উজাড় করে দিতে চাইছে। এমন একটা মানুষকে সন্দেহ করতেও মন বাধা দিচ্ছে প্রতিশ্রুতির। কিন্তু আজকে সে প্রথমকে নিজের চোখে সন্দেহজনকভাবে বেরিয়ে যেতে দেখেছে। ওর সেই দেখা মিথ্যে হয় কি করে?
একটু পরে প্রথম এক গ্লাস পানি নিয়ে ছুটে আসলো। প্রতিশ্রুতি পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পুরোটা সাবার করে দিল। তারপর ধীরে ধীরে সোফার উপরে গিয়ে বসে। আচ্ছা কি হয়েছে এবার তো বলো, তোমার মাথায় আঘাত লাগলো কি করে? কে করেছে এই অবস্থা তোমার? আমি জানি না। জানো না? জানো না মানে কি? আমি সত্যিই জানি না। কিন্তু কেউ তোমাকে কেন মারতে যাবে? আর বাঁচালোই বা কে তোমায়? আমি বলতে চাইছি তোমার চিকিৎসা কে করলো? নির্জন আমায় দেখতে পেয়ে ওর বাসায় নিয়ে যায়, সেখানেই ট্রিটমেন্ট হয় আমার। প্রতিশ্রুতি প্রাক্তনের নাম নির্জন। গত পর্বে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে নাম বিভ্রান্ত করে ফেলেছি। এর কারণে আন্তরিক দুঃখিত। নির্জনের কথা শুনে যেন অবাক হলো প্রথম। নির্জন? নির্জনকে? ইস, মুখ ফসকে এভাবে নির্জনের নামটা বেরিয়ে আসা ঠিক হয়নি, কিন্তু এখন ওর কথা চেপে গেলে প্রথম আরো বেশি করে সন্দেহ করবে হয়তো। মনে মনে ভাবলো প্রতিশ্রুতি। কি হলো বলো? নির্জন আমার এক পুরনো বন্ধু। মাঝখানে দীর্ঘদিন পরিচয় ছিল না ওর সাথে। আজকে বহু বছর পরে দেখা হলো। ওই আমায় উদ্ধার করে ওর বাসায় নিয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু তুমি কখন আবার সেই ভদ্রলোকের কথা তো বলনি? বলিনি, কারণ বলার প্রয়োজন হয়নি। তাছাড়া আমি নিজেও ভুলেই গিয়েছিলাম, ওকে মাথায় ছিল না। আচ্ছা, যা হয়েছে হয়েছে। তুমি ভালোই ভালোই বাসায় ফিরে এসেছো, এই অনেক। এবার বেডরুমে চলো, রেস্ট নেবে। প্রথম প্রতিশ্রুতিকে নিয়ে বেডরুমে চলে গেল। তারপর ওকে বিছানায় শুইয়ে দেয়। প্রতিশ্রুতি এখন পুরোপুরি সুস্থ বলা যায়। এদিকে তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। একটু পরে নির্জনের কল আসলো প্রতিশ্রুতির ফোনে। এমনিতেই প্রথম নেই এখন রুমে, তাই নির্দ্বিধায় ফোন রিসিভ করলো প্রতিশ্রুতি। বাসায় পৌঁছেছো তো ঠিক মতো? হ্যাঁ, পৌঁছেছি। শরীরের কি অবস্থা এখন তোমার? এই তো মোটামুটি, অনেকটাই ভালো। কি করছো এখন? খাবার দাবার খেয়েছো কি? না, এখনো খাইনি। প্রথম আমার হাজবেন্ড আর ওর ছোট ভাই, ওরা দুজন রান্না করছে। বাহ, ভালোই তো। ওরা তোমার খুব টেক কেয়ার করে, তাই না? হ্যাঁ, করে। আচ্ছা, তুমি কোথায় এখন? বাসায়? না, আমি অফিসে আছি, একটু পরে বাসায় ফিরবো। ঠিক আছে, কাজ শেষ করে বাসায় যাও। আমি দেখি ওর কত দূর হলো। ওকে, গুড বাই, টেক কেয়ার। ফোনটা রেখে কিচেনের দিকে গেল প্রতিশ্রুতি। ওদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে যায়। সার্থক ওর ঘরে আছে।